আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই। আমরা যখনই আলোচনা করেছি ওয়াকারের ভূমিকা নিয়ে, আপনি একটা কথা বারবার বলেছেন যে ওয়াকার এই মানুষটা সম্পর্কে নানা রকম ভাবনা চিন্তা, তার বক্তব্য, তার যে সমস্ত কাজকর্ম, একটা ইঙ্গিত, একটা ধোঁয়াশা আপনি রেখে দিয়েছেন। কি চাইছেন এই ওয়াকারুজ্জামান মানুষটা এই মুহূর্তে দেশের বাইরে? তিনি রাশিয়ায় কেন চলে গেলেন? দেখেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে একটা কথা আজকে একটু বলি, এটা আপনার সাথে আমার শেয়ার করতেই হবে, শেয়ার করা উচিত। দেখেন, আমি কিন্তু একটা দলের সমর্থক, আর শুধুমাত্র সমর্থক বলেই এখন আর হয়তোবা রেহাই পাওয়া যায় না। কারণ আমাদের এখন পরিবর্তিত পরিস্থিতিতে, 5ই আগস্টের পরিস্থিতিতে এখন আমরা সমর্থক হয়েও যা বলছি এগুলা অনেকেই সাধারণ মানুষ অনেকটা অথরিটি হিসেবে নিচ্ছে। স্বাভাবিকভাবে এটাই হয়তোবা এরকম একটা অবস্থা স্বাভাবিক। এবং আপনারা জানেন যে আমি যখনই কোনো কথাবার্তা বলি আমি ওই ইনফরমেশন নিয়েই বলি এবং আমি জেনেই বলি। আপনাকে আমি আপনার প্রোগ্রামে একাধিকবার এটা আপনাকে আমি বলেছি, ব্যক্তিগতভাবে বলেছি। ইনফ্যাক্ট আপনি জানেনও যে 5ই আগস্টের পর ওয়াকারের একটা অদ্ভুত একটা ঘটনা সে ঘটিয়েছিল, যেটা আমি জেনেছি লাস্ট টাইম যখন আমি কলকাতা সফর করলাম। ওই সময়টাতে আমি পরিষ্কারভাবে জেনে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। তো দলের পক্ষ থেকে অফিসিয়ালি না, দলের অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে সেনাবাহিনীর পার্টিকুলার কিছু অফিসারের ব্যাপারে আমার খুব আমি উদ্গীরণ করেছি, আমি দেখিয়েছি, আপনাদের প্রোগ্রামই দেখিয়েছি। বিশেষ করে ওয়াকারুজ্জামানের ব্যাপারে আমি অনেকবার বলেছি। কিন্তু আমার কাছে একটা বিশেষ ব্যাপার সবসময় আছে যে সেনাবাহিনীর ব্যাপারে বলার সময় একটু যাতে চিন্তা ভাবনা করে এই মুহূর্তে কথাবার্তা বলি। কারণ অনেকেই চান না যে, কারণ সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করতে চান না, তাদের ডেসপাইট তারা অনেক কিছু করার পরেও। সে কারণে আমার একটা বাধ্যবাধকতার জায়গায় ইন্দিরাজি সবসময় থেকে যায়। কিন্তু আমার ভেতরে ব্যাপারটা এমন অবস্থাতে পরিণত হয়েছে যে আমি যে কখন মানে উদ্গীরণ করে ফেলবো সবকিছু, আই ডোন্ট নো, বিকজ আমার মাথার মধ্যে আমি যন্ত্রণাগুলো রাখতে পারছি না। এবং আপনি প্রোগ্রামটা যেই কথা বলে শুরু করলেন সেইটা আরো এমন বেশি আমাকে ইনস্টিগেট করছে যে মনে হচ্ছে যে আমি কথাগুলো শুরু করি আজকে। তারপরও নিজেকে আমি সংগ্রহণ করতে চাইবো। শুধু একটা কথা বলবো, ওয়াকারুজ্জামানকে আপনি যা দেখেন, যা ভাবেন, উনি সেটা নয়। এই কথাটা আপনি আগেও বলেছেন। আমি একটা কথা বলি, এই লোকটাকে আমি আমার বিশ্লেষণ দিয়ে এতটুকু বুঝতে পারি, মানে আমার কাছে মনে হয় যে আমি একটা ইঙ্গিত আপনাকে দিই, আপনারা আরেকটু মনে হয় আমাদের পর্যালোচনা করা প্রয়োজন। কার কমান্ডে আসলে সে চলছে? দেশীয় কোন রাজনৈতিক কমান্ডে সে চলছে? ইটস নট ইউনুস বাহিনী, ইটস নট বিএনপি। সো এটা আপনার জন্য একটা হিন্টস আজকের এই প্রোগ্রামে আমার থাকলো। এবং আমি যা বলছি আমি খুবই অথরিটি নিয়ে এবং আমি অত্যন্ত নিশ্চিত হয়ে বলছি, বা আমি সেই দলটার নাম এখনো বলবো না। ঠিক, কখনো তিনি বলছেন এনাফ ইজ এনাফ, আবার কখনো বা তিনি এই কথা বলছেন যে রাত্রিবেলা তিনি ডেকে বৈঠক করছেন, সেনাদের ডেকে বৈঠক করছেন, এবং কখনো দেখা যাচ্ছে সেটা নামিয়ে দিচ্ছেন। এই দুরকম মনোভাব কেন? দেখুন, আমি আপনাকে আরেকটা কথা বলি, এই যে আপনার সাথে আমি প্রোগ্রাম করি, এই প্রোগ্রামটা কিন্তু সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন, তারপরে মধ্যম সারির জুনিয়র জীবন শুরু করেছে সেনাবাহিনীতে এরকম সৈনিক সহ অনেকেই দেখেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, পছন্দ করেন এমন সেনাবাহিনীর অনেক অফিসারও আছে যারা যে আমার সেনাবাহিনী সম্পর্কিত অনেক মন্তব্য পছন্দ করেন তাও না, তারাও চান যে আমি একটু রেসপন্সিবলি বলি, কারণ এটা তো এন্ড অফ দ্য ডেতে একটা বাহিনী। আমি আজকে যারা এই প্রোগ্রামটা দেখছেন সেনাবাহিনীর, তাদেরকে একটা কথা বলি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসাররা, আমি সেনাবাহিনীকে ভালোবাসি এবং আমি খুবই প্রো সেনাবাহিনী একটা মানুষ। যারা জানেন তারা জানেন যে
পার্বত্য চট্টগ্রামে যখন সেনাবাহিনীর উপরে নানান রকমের অত্যাচার আক্রমণ হচ্ছিল, তখন আমি কিভাবে দাঁড়িয়ে গিয়েছিলাম। দাদা, এটা খুব স্বাভাবিক, যারা দেশকে ভালোবাসে তারা অবশ্যই দেশের সেনাকে ভালোবাসবে, সেনার উপর ভরসা রাখবে। একদম একদম ইন্দিরাজি, সে কারণে আমি একটু এক্সক্লুশন ক্লজটা নিয়ে রাখলাম যে ওয়াকারুজ্জামানকে নিয়ে কোনো কথা বলা, দয়া করে সেনাবাহিনীর অফিসাররা এইটা ভেবে নেবেন না যে আমি পুরো সেনাবাহিনী নিয়ে কথা বলছি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব সেনাবাহিনীর অফিসারদেরকে, যে আপনাদের সেনাবাহিনীর প্রধানকে তার এই জামাত ভালোবাসার জায়গা থেকে সরিয়ে নিয়ে আসুন। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত ডেঞ্জারাস। সে এত বেশি জামাত ঘেঁষা একটা লোক, এটা ভয়ানক। আমি বলবো না বলেই এতটুকু পর্যন্ত আমি শুধু বললাম। এবং এই ব্যাপারটা আমি সামটাইমস নিতে পারি না এবং আমি তার ব্যাপারে মানে আমি তারপরেও তাকে নানান রকমের ভাবে ব্ল্যাঙ্ক চেক নানান ভাবে বলেছি, আচ্ছা ঠিক আছে এটা ইগনোর করি, কিন্তু এন্ড অফ দ্য ডে তে আমার কাছে যেসব সংবাদগুলো আছে নিশ্চয়ই আমি এই প্রোগ্রামেই বলবো। বা সেনাবাহিনীর অভ্যন্তর এখন কি হচ্ছে এবং কেন সেটা, এই জায়গাটা একটু আসতে চাইবো যে এই যে ক্যান্টনমেন্টের ভেতরে 5 জন সেনা অফিসারের নাম সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, আপনিও সেই বক্তব্যটাই নিশ্চয়ই বলবেন, এরপরে আপনি পাঠিয়েছেন আমাদের, 5 জনের নাম আমরা জানতে পারছি। এদেরকে রাখা হয়েছে হাউস অ্যারেস্ট করে, কেন? প্রথমত হচ্ছে যে তাদের ব্যাপারে একটা, আমি কিন্তু এই সংবাদটা যখন পাই তখন আমি ঊর্ধ্বতন সামরিক অফিসারদের সাথে যোগাযোগ করি এবং আমি এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য নানান ভাবে যোগাযোগ করি। তো আমাকে যদি মানে যেসব অফিসারদের সাথে কথা বলেছি, এক্স অফিসার বর্তমান অফিসারদের সাথে, আমি এতটুকু বলতে পারি যে তারা হয়তোবা না নিশ্চিতই যে আমার সাথে অন্তত পক্ষে এমন কোনো নিউজ দিবে না যেটা মিসলেড হবে মানুষ। তো এই অফিসারদের নাম আমি আপনাদেরকে একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে জাকারিয়া হোসেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ান ইসলাম। এই আব্দুল্লাহ আল মোমেন সাহেব উনি সম্ভবত র্যাবে ছিলেন, আমি র্যাব 1 এর কমান্ডার ছিলেন আমি ভুল না করে থাকলে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম যিনি বিজিবিতে ছিলেন, তারপরে মেজর মোহাম্মদ নোমান আলী ফারুক। এই অফিসারদেরকে অন্তরীণ করে রাখা হয়েছে সেনাবাহিনীর ভেতরে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে জুলাই আগস্টের যে জঙ্গি হামলাটা হয়েছে, এই টোকাইদের যে আন্দোলনটা হয়েছে, এই টোকাইদের আন্দোলনে নাকি তারা নাকি গণহত্যার সাথে জড়িত ছিল। এখন সেনাবাহিনী ইজ এ ম্যাটার অফ আওয়ার প্রাইড এবং আমাদের ডিগনিটির ব্যাপার। এটা সব দেশে, আমি নিশ্চিত ভাবে ভারতে এটা তো আরো প্রবল ভাবে, আমি ভারতে গেছি, ভারতের মানুষজন এবং আপনার কথা তো অনেকবার পরিষ্কার হয়েছে। সেনাবাহিনীকে এই বিতর্কিত করবার এই সিদ্ধান্ত, তাদেরকে এই অন্তরীণ করা, এই জিনিসগুলো যে সিদ্ধান্ত, যদি ওয়াকারুজ্জামান জানেন না, এটা তো হতে পারেন না। তিনি সেনাপ্রধান, তিনি কাকে খুশি করার জন্য এটা করছেন? কে খুশি হবে এটাতে? একজন সেনাবাহিনীর অফিসার, তিনি তার দায়িত্ব পালন করেছেন, তাদের উপরে আক্রমণ হয়েছে, সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে, তাদের উপর আক্রমণ হয়েছে, তারা সেটা প্রতিহত করেছে। এই যে অফিসারগুলোর নাম আমি বললাম, এই অফিসারদেরকে অন্তরীণ করার ঘটনাটা যদি সত্যি হয় বা তাদেরকে বিচারের আওতায় আনার জন্য যদি কোনো চেষ্টা করা হয়, সেটা নিশ্চিতভাবে কোনো একটা মহলকে খুশি করার জন্য। ওয়াকারুজ্জামান এমন একটা আচরণ করছেন যেন তিনি একজন আইসক্রিমওয়ালা, প্রত্যেককেই তাকে যেন খুশি করতে হবে। আর তার এই জামাতিপনা, তার যে একটা ইন্টারনাল জামাতিপনা, এটা কিন্তু ভয়ঙ্কর। একদম, আমরা ওয়াকারুজ্জামানের এই আলোচনাতেই আসবো। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই আলোচনাতেই আসবো। এই যে ওয়াকারুজ্জামানের প্রত্যেককে খুশি করার একটা চেষ্টা, যেটা নিজুমদা আমাদেরকে বলছেন, তাহলে তিনি রাশিয়াতে কেন গেলেন? আমরা সবাই জানি, গোটা বিশ্ব জানে যে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা আজ থেকে নয়, বহু বছর ধরে। কিন্তু কেন ওয়াকারুজ্জামান তিনি রাশিয়াতে চলে গেলেন? অস্ত্র কিনবেন নাকি ভবিষ্যতের কোনো পরিকল্পনা? দেখতে দেখতে বাংলাদেশের পরিস্থিতি যে টালমাটাল, অনেকগুলো দিন পেরিয়ে গেল।
এটা মার্চ মাস শেষ হয়ে এপ্রিল মাস শুরু হয়েছে, আগস্ট মাস থেকে বাংলাদেশের পরিস্থিতি একেবারে অন্যরকম। এর মধ্যে খুব দ্রুত প্রেক্ষাপট বদলে গিয়েছে। আগস্ট মাস থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি এবং সেখানকার যে ছবিগুলো আসছিল খুব দ্রুত বদলাচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার ভূমিকাও এবার প্রশ্নের মুখে। কখনো দেখা যাচ্ছে রাতের অন্ধকারে সেনা নামছে ঢাকায়, কখনো দেখা যাচ্ছে মাঝরাতে তড়িঘড়ি বৈঠক, আবার কখনো দেখা যাচ্ছে সেনাপ্রধান তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন বৈঠক করতে। তাহলে ওয়াকারুজ্জামান অন্যরকম কোনো ছক কষছেন কি? ইতিমধ্যে বেশ কিছু খবর সামনে আসছে, যেমন ক্যান্টনমেন্টের ভেতরেই বেশ কয়েকজন কর্নেল, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার বেশ কয়েকজন অফিসারকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে। ওয়াকারুজ্জামান তিনি চলে গেলেন অন্য দেশে বৈঠক করতে। তাহলে কি এবার ওয়াকার ঝড় আসতে চলেছে বাংলাদেশে? মোহাম্মদ ইউনূস তিনি অনেক দিনের চেষ্টার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পেরেছেন, এবং তারপর দেখা গেল বাংলাদেশে নাকি রামনবমী পালন হচ্ছে। বেশ কিছু ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। একের পর এক বার্তা, আমেরিকার প্রেসার, ভারতের বার্তা, সব মিলিয়ে সেনাপ্রধান কি তাহলে দিশেহারা? আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনি যে কথাটা বলছিলেন যে এই ওয়াকারুজ্জামান, তার বক্তব্য একরকম, তিনি কাজ করেন আরেক রকম, কিন্তু তিনি রাশিয়াতে কেন গেলেন? ভারতের বন্ধু তো রাশিয়া, গোটা বিশ্ব এটা জানে, আপনিও জানেন, সবাই জানে। তাহলে কেন রাশিয়ায় যাবার প্রয়োজনীয়তাটা হলো তার? এর মধ্যে আপনাকে এই সেগমেন্টটা শুরু করার আগে একটা কথা বলে নেওয়া ভালো। ওয়াকারুজ্জামান যদি এই প্রোগ্রামটা দেখে থাকে, নিশ্চিতভাবে তাকে কেউ না কেউ পাঠাবে। আমি ওয়াকারুজ্জামানকে একটা কথা বলে দেই যে মিস্টার ওয়াকারুজ্জামান, 5ই অগস্টের পরে আপনি শুধু জামাতকে যে ইনভাইট করেছেন তা না, এরপর আপনি কি কি করেছেন আমি কিন্তু সেগুলো জানি, এবং আমরা অনেকেই ব্যাপারটা জানি যারা ভেতরের খোঁজটা রাখি। আমি শুধু আপনাকে একটা কথাই বলবো যে আপনাকেও কিন্তু এরা ছাড়বে না। যারা এখন এই ক্ষমতা দখল করেছে তারা আপনাকেও ছাড়বে না। প্রথম চান্সে আপনাকে, এখন যেরকম আপনি মেজর জেনারেল জিয়াউল হাসানকে আপনি শাস্তি দেওয়ার জন্য, তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, বা লেফটেন্যান্ট জেনারেল সাইফ সাহেবকে শাস্তি দেওয়ার জন্য আপনি যা করছেন, আপনাকে ঠিক একই কাজ করবে এই এখন যারা ক্ষমতা দখল করে আছে। আপনি শুধু সেনাপ্রধান বলে ভয় অনেকে অনেক কিছু করতে পারছে না। ইউ আর দ্য ফার্স্ট টার্গেট। আপনি কি কি করেছেন 5ই অগস্টের পর, আই নো ইট। এখনো আমি ধৈর্য ধরে দেশবাসীকে সেটা জানাইনি, তো সময় আসবে। আচ্ছা, সে আপনার রাশিয়াতে গেছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে কথা বলা কি ওয়াকারুজ্জামানের কাজ? তারপরে গ্যাসপ্রম, এটা নিয়ে কথা বলা কি উনার কাজ? তারপরে ফার্টিলাইজার ইস্যু, গমের ইস্যু, হ্যাঁ আমি ধরে নিলাম ডিফেন্স পারচেজ নিয়ে কথাবার্তা বলবে, সেটা ঠিক আছে, কিন্তু আমি উপরের যেই প্রজেক্ট গুলোর কথা বললাম সেগুলো কি উনার কাজের মধ্যে পড়ে? আপনি সেনাবাহিনীর জন্য কি অস্ত্র কিনবেন, কিসের জন্য অস্ত্র কিনবেন? ক্রোয়েশিয়াতেই বা আপনার কাজটা কি? অনেকেই মনে করে যে সেখানে অন্য কোনো দেশের কোনো বাহিনীর প্রধান কি তার সাথে দেখা করবে কিনা। এতটুকু কনফার্ম করতে পারি যে অন্য কিছুই না, সে গেছেই হচ্ছে বিজনেস পারপাসে, এইসব নিয়ে কথা বলার জন্য, যেটা তার জুরিসডিকশনের আওতার মধ্যে পড়ে না। আমার কাছে গতকালকে এজেন্ডাটা পাঠানো হয়েছে তার, যে সেখানকার আলোচনার এজেন্ডাগুলো কি। তো সেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আননেসেসারি সরকারি টাকাতে ভ্রমণ, এবং এইটার ভেতরের ইনার মিনিং কি সেটা বুঝতে বুঝতে হয়তো আমার আরো 2-3 দিন সময় লেগে যাবে। কিন্তু এতটুকু বলা যেতে পারে যে তিনি সেনাবাহিনীর অভ্যন্তরে যে আগুন নিয়ে খেলছেন, এই যে অফিসার গুলোকে আটক করলেন, সেখানে কেন করলেন? তিনি বিচার করবেন, তিনি তাদেরকে কিসের ভিত্তিতে বিচার করবেন? তাহলে যদি এদেরকে আটক করা হয় এই কারণে যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শুনেছেন, তাহলে তো সেই একই যুক্তিতে ওনারও বিচার করবে একদিন, যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সেনাবাহিনী ছিলেন, সেনাবাহিনী যদি একটা ফায়ারও করে থাকে তাহলে তো ওনাকে ধরবে, রেসপন্সিবিলিটি ওনার। মানে আমি যদি যুক্তির জায়গাতে আসি। আচ্ছা, ফলে আজকের এই প্রোগ্রামটা আমি জানি না কে কিভাবে নিবে। আমার এই পুরো বার্তাটাই হচ্ছে সেনা প্রধানের ব্যাপারে, যে ইনাফ ইজ ইনাফ।
দাদা আপনি আপনাকে খানিকক্ষণ নানান আগে বললেন ধরনের- যে সেনাপ্রধান ওয়াকার তিনি এই যে 5 জনকে সেনাবাহিনীর তরফ থেকে 5 জনকে এই যে বন্দি করে রাখা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে, একেবারে ভেতরে, এটা কাউকে কাউকে খুশি করার চেষ্টা, সবাইকে খুশি করার চেষ্টা করেন। এই খুশিটা কাকে করার চেষ্টা হচ্ছিল? আওয়ামী লীগকে? আমার কাছে মনে হচ্ছে যে সে এক ধরনের ব্যালেন্সিং গেম খেলার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না আপনি জানেন কিনা, হাসনাত আব্দুল্লাহকে কিন্তু ডেকে পেশ পেটানো হয়েছে, তারপরে অকথ্য ভাষাতে গালিগালাজ করেছে হাসনাতকে। এই হামাদুল্লাহ ছেলেটা যে কয়দিন আগে আপনার সেনাপ্রধান নিয়ে বিরূপ মন্তব্য করেছে, আপনার আসিফ মাহমুদ নামে যে উপদেষ্টা আছে, সে রুমে ঢুকেই ও নিয়ে এসেছিল হাসনাত এবং সার্জিসকে, রুমে ঢুকেই সে আপনার সেনাপ্রধানের পা চেপে ধরেছে এই আসিফ মাহমুদ। তারপরে হাসনাত আব্দুল্লাহ আপনার মাফ চেয়েছে, তাকে জুনিয়র অফিসাররা সেখানে মানে বেশ সেখানে তিরস্কার করেছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে গত প্রায় 2 সপ্তাহ ধরে, বিশেষ করে মার্চের 20-21 তারিখের ওই ঘটনার পরে এখন পর্যন্ত কিন্তু আপনি হামাদুল্লাহকে আপনি আসলে দেখবেন না যে মিডিয়াতে নেই, সামনে আসছে না। তাকে ভয়ানক রকমের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর টেক ওভার করবে এই ধরনের একটা কথাবার্তা আমরা শুনেছি। আমরা, আপনারা জানেন এই ধরনের একটা অবস্থা দীর্ঘদিন তৈরি ধরেই হয়েছে। আমরা এটা শুনছি যে সেনাবাহিনী টেক ওভার করবে। Right, বিশেষ করে গত মার্চের শেষে এটা তো একটা প্রবল আকার ধারণ করেছে। এখন এই যে এনসিপি কে এই প্রেসারটা দিয়েছে, এখন ওরা তো একটা জোট বেঁধেছে এই সেনাপ্রধানকে কিভাবে এখান থেকে সরানো যায়। তারা কিন্তু নানান ধরনের চেষ্টা চরিত্র করছে। এই সেনাপ্রধানকে আবার নানান ভাবে হেল্প করে যাচ্ছে হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামী কিন্তু হচ্ছে প্রবল ভাবে এই প্রো ওয়াকারুজ্জামান। এটা আপনাকে আজকের প্রোগ্রামে আপনি নিশ্চিত হয়ে নেন। আমি আর বেশি কিছু বলবো না সামনের প্রোগ্রামে, এবং ওয়াকারুজ্জামানের মাথাতে বুদ্ধি থাকলে বুঝবে যে আমি যা বলছি কি বলছি এবং আমি কি মানে মানুষের সামনে কোন জিনিসটা আমি আনতে যাচ্ছি। যাই হোক, এখন যেটা ঘটনাটা হলো সেটা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এই জায়গাটা থেকে সরানোর, এবং আরো একজন মানুষকে সরানোর চেষ্টা করা হচ্ছে, এবং এটা কিন্তু কথা ফাইনাল চেষ্টা হবে। সেটা হচ্ছে আপনার আমাদের যে প্রেসিডেন্ট আছে মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তাকে। তো যেহেতু সেনাবাহিনীর ভিতর একটা ব্যাপার কিন্তু আপনাকে বলে রাখতে হবে যে সেনাবাহিনী কিন্তু এখন অনেক বেশি ইউনাইটেড। সেনাবাহিনীর ভিতরে নানান ধরনের অর্গান বা নানান ধরনের থাকলেও এই টোকাই বাহিনী যখন তার বিরুদ্ধে বললো, সেনাবাহিনীর বিরুদ্ধে বলেছে, তারা কিন্তু সবাই অনেকটা ইউনাইটেড হয়ে গেছে এবং তারা কিন্তু আসলে একটা ব্যালেন্স এখন দেখলাম যে করার চেষ্টা করছে, যাতে করে এইটা বোঝাতে তিনি পারেন যে দেখো আমি সবার জন্য, আমি কারো পার্টিকুলার কিছুর জন্য না। কেমন? ঠিক দাদা, এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে অনেকদিন ধরেই তো মোহাম্মদ ইউনূস চেষ্টা করছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য। বিমস্টেকে তিনি সেটা পেরেছেন, বিমস্টেকে তিনি দেখা করেছেন, কথা হয়েছে খানিকক্ষণ, তারপরে ওয়াকারুজ্জামান তিনি রাশিয়ায় চলে গেলেন। এটা কি কাকতালীয় নাকি এটার সাথে কোনো মিল নেই? এই ভিজিটটা অনেক আগে থেকে সেট করা, ইন্দিরাজি, এই ভিজিটটা অনেক আগে থেকে শিডিউলড। আমি এটার খোঁজ খবর নিয়েছি আসলে। এই ভিজিটে আপনি আর আমি যেটা ভাবছি সেটা আসলে ওরকম কিছু না। আমি কারণ যখন ইউনূস চীনে যাচ্ছেন তখন ওয়াকারুজ্জামান রাশিয়াতে যাচ্ছেন। না, রাশিয়াতে উনি এখন গেলেন, এটা একদিন 2 দিন হলো, এটা বিমস্টেক সম্মেলনের পরে হয়েছে। বিমস্টেক সরি, এই রাশিয়ার এই ভিজিটটা বিজনেস পারপাস। আমার কাছে গতকালকে আমাকে আমার যে সোর্স তিনি আমাকে এজেন্ডাটা পাঠালেন, যে এজেন্ডাতে কথাবার্তা হবে একদম রাশিয়া থেকে আমাকে গতকালকে জানানো হয়েছে। সো উনাদের কথা যদি ঠিক হয় তাহলে এটা আসলে একটা বিজনেস পারপাস। এর আগে যখন আমরা দেখতে পাচ্ছি ওয়াকারুজ্জামান রিসেন্টলি বেশ বিদেশে যাচ্ছেন, এর আগের বার তিনি যখন বাইরে গিয়েছিলেন তাকে ফেরার পথে তাকে একটা অ্যারেস্ট করার পরিকল্পনা হয়েছিল। এবার সেই রকম কিছু ঘটবে না তো? আই ডোন্ট থিংক সো, কারণ ওয়াকারুজ্জামান এখন সে আসলে যেটা মানে আমি তাকে এখনো পর্যন্ত একটা জায়গাতে তাকে আমি সাধুবাদ জানাবো এবং এইটা আমাকে জানাতে হবে। আপনি জানেন যে আমি তার প্রতি আমার অপছন্দের লেভেলটা আমার মনে হয় আপনি সাক্ষী
একাধিকবার আমি তার ব্যাপারে বলেছি, দলীয় কারণে চুপও থেকেছি, কিন্তু একটা ব্যাপারে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করব, এটা খুবই করব, সেটা হলো যে ইলেকশনটা যাতে ইনক্লুসিভ হয় এইটার ব্যাপারে সে কিন্তু ডিটারমাইন্ড, এবং সেটা মনে করে যে বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যদি এখানে পার্টিসিপেট না করে তাহলে ইলেকশনটা নিয়ে নানান ধরনের কথা উঠবে, এইটা একটা পর্যায়ে ব্যর্থতায় পর্যবেসিত হবে। এই ব্যাপারটা তিনি এখনো পর্যন্ত তিনি সিরিয়াস। সো এটা কিন্তু দলীয় জায়গা থেকে তিনি বলেন নাই যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, জামাতের ওই জায়গাটা থেকে তিনি বলেন নাই। তিনি এই জায়গাটা একেবারেই তার নিজের তিনি বলছেন, একদম এটা উনি মনে প্রাণে চান। এটা নাথিং টু ডু উইথ তার কারোর প্রতি অ্যালিজেন্সের জায়গা থেকে চান বলে আমি মনে করি না, অন্তত পক্ষে আমি যতদূর জানি সেইটা একেবারে অনেস্টলি চান। এবং দখলদার বাহিনী যেভাবে ভাবছে যে তিনি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছেন, ব্যাপারটা এমন যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ পার্টি, আসলে ব্যাপারটা তা না। সবাই আওয়ামী লীগের বাংলাদেশে আপনি জানেন যে 40-45% ভোট, এটা আরো বাড়ছে। গত 5 আগস্টের পরে থেকে আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি, মানুষ আওয়ামী লীগের প্রতি কতটা ভাবছে এবং তারা বুঝতে পারছে যে তারা কি ভুল তারা জীবনে করে ফেলেছে। ফলে একটা বড় ভোট আওয়ামী লীগের জড়ো হয়েছে। ফলে একে উপেক্ষা করে আপনি রাজনীতি করবেন, ইলেকশন করবেন, ওই ইলেকশনটা একটা মকারি ছাড়া আর কিছুই হবে না। দেখুন, ব্যক্তিগতভাবে ওয়াকারুজ্জামানকে আমি পছন্দ অপছন্দ এটা ব্যক্তি নিজুম মজুমদারের ব্যাপার, নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ, নাথিং টু ডু উইথ এনিথিং। আমার এই মতামতের সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অনেকেই একমত হয়তো বা পোষণ করবেন ওরা। সো এইটা এই প্রোগ্রামে ভালো করে বলা প্রয়োজন, তা না হলে এই অংশটাকে কাট পেস্ট করে নানান রকমের প্রোপাগান্ডা ছড়ানো হবে। তবে আপনাকে আমি একটা ব্যাপারে বলতে পারি যে মার্চে যখন আমরা কথা বলছিলাম তখন কিন্তু কেমন একটা অবস্থা হয়েছে যে তিনি যখন আপনার ফিরলেন, যে একটা সফরে গেলেন তিনি মাঝখানে, যেখানে তিনি ঢাকাতেও অবতরণ করলেন না, সিলেটে গেলেন, সিলেট থেকে ঢাকায়, তারপরে বিশেষ নিরাপত্তাতে তেজগাঁওতে আসলেন। ফয়জুরের ব্যাপারটা তখন ভয়ানক একটা রূপ ধারণ করেছিল। ফয়জুর তখন আলাদাভাবে প্রমোট করছিল, মানে সেনাবাহিনীর ভিতরে দুটা কমান্ড তৈরি করে ফেলেছিল, যেটাকে ভালোভাবেই ফয়েল করা গেছে। এবং দর্শকদের জন্য এটাও জেনে রাখা ভালো যে হাসনাত আব্দুল্লাহ ওরফে হাবাদুল্লাহকে কিন্তু সেনাবাহিনীর লোকেরা যথেষ্ট তাকে শিক্ষা দিয়েছে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে। এবং আরেকটা লোককেও বেশ শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিজেকে ব্যারিস্টার বলে বলছে ফুয়াদ আব্দুল্লাহ নামে যে জঙ্গিটা আছে জামাত শিবিরের, সেই ছেলেটাকে। সো আজকে দর্শকদের জন্য এই হচ্ছে আমার কাছ থেকে থাকা সংবাদ আর কি। একদম, মানে এই পুরো পরিস্থিতিটা এই মুহূর্তে আরো ডামাডোলে ভরে গিয়েছে বাংলাদেশে। এখান থেকে একটা প্রশ্ন দাদা, আপনি যে ইনপুটগুলো আমাদেরকে পাঠিয়েছিলেন, যে 5 জনের নাম আপনি বললেন, তাছাড়াও আরো একটা ইনপুট ছিল যে আওয়ামী লীগের সঙ্গে এই মুহূর্তে ওয়াকারের একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে। একটা সময় তো শেখ হাসিনাই নিয়োগ করেছিলেন এই ওয়াকারকে সেনাবাহিনীর প্রধান করে, তাহলে তার এই বিশাল দূরত্বটা এবং আওয়ামী লীগকে দূরে ঠেলে দেবার কারণটা কি তার? এই জামাত না, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে এইভাবে দেই যে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াকারুজ্জামানকে কিন্তু নিয়োগ এই হিসেবে দেয়নি যে সে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগকে পছন্দ করে, দিয়েছে প্রফেশনালিজমের জায়গা থেকে। কেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনাকে আমি 2টা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনি বাংলাদেশের কাউকে, পুলিশের যে আইজিপি ছিলেন আমাদের যে আব্দুল্লাহ মামুন সাহেব, আপনি তার ব্যাপারে একটু প্রশ্ন করে দেখবেন। পুলিশের যে লোকটা চরম ভাবে বিএনপি করে বা জামাত করে, সেই লোকটাও স্বীকার করবে যে লাস্ট টাইম যিনি আইজিপি ছিলেন আব্দুল্লাহ মামুন শেখ একটা প্রচন্ড সৎ একজন ব্যক্তি ছিলেন। একদম প্রধানমন্ত্রী শুধুমাত্র তার রেকর্ডের উপরে বেস করে তাকে আইজিপি করেছে। এমনকি আইজিপি সাহেবের ভাই ইলেকশনে দাঁড়িয়েছে, সেই ভাইও ফেল করেছে। ওইখানে আইজিপি কোন ধরনের তার হস্তক্ষেপের কাছে দ্বারাও ছিলেন না। নাম্বার 1, ঘুষ, দুর্নীতি, টাকা পয়সা, একদম লোকটা খুবই ভালো। আপনার র্যাবের যে ছিলেন তিনি পেশাতে একজন ব্যারিস্টারও, তিনি বারও করেছেন, একই সাথে তিনি র্যাবের প্রধান ছিলেন, আব্দুল্লাহ হারুন সাহেব। এই লোকটাকে ব্যক্তিগতভাবে আমি চিনি এবং তাকে নিয়োগ দেওয়া হয়েছে কমপ্লিটলি সততার জন্য। আপনি র্যাবে চাকুরি করেছেন এমন কাউকে আপনি একটু জিজ্ঞেস করে দেখবেন যে ব্যারিস্টার এই হারুন সাহেব তিনি কেমন মানুষ। তাহলে দেখেন, পুলিশের আইজিপি, র্যাবের আইজিপি, দুজনকেই কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে সততার উপরে,
তাদের ট্র্যাক রেকর্ডের উপরে। একইভাবে আমি ওয়াকারকে নিয়ে অনেক আলোচনা করতে পারি, অনেক সমালোচনা করতে পারি, তার জামাতি আনুগত্য থেকে শুরু করে অনেক কিছু, কিন্তু ব্যক্তিগতভাবে তার সততার একটা রেকর্ড আছে। বাট সেটা নিয়ে অনেক ধরনের তথ্য আমার কাছে আসে, বাট আমি ধরেন সেগুলো যেহেতু অনেক কিছুই ভেরিফাই করতে পারি না, আমি এতটুকু বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছে তার ট্র্যাক রেকর্ডের উপরে। ঠিক তখন কি এই বিষয়টা সামনে আসেনি যে তিনি এতটা জামাত ঘনিষ্ঠ এবং জামাতের সঙ্গে তার এতটা সুসম্পর্ক রয়ে গিয়েছে? আমি 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 নিশ্চিত যে এই তথ্যটা যদি আসতো তাহলে হয়তো বা পরিস্থিতি অন্যরকম হতো। মাননীয় প্রধানমন্ত্রী আসলে অসম্ভব রকমের একজন, মানে উনার অনেকে দূরের থেকে অনেক রকমের কথাবার্তা বলে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা ব্যাপার খুবই স্পষ্ট, তিনি কোনো আপনাকে কেউ একজন এসে বললো যে আপনাকে বললো যে অমুক খারাপ তমুক খারাপ, এগুলো উনি কখনো, উনি ফ্যাক্ট চেক করেন। দেখেন উনার ফ্যাক্ট চেক করার রাস্তাটা কি? উনার ফ্যাক্ট চেক করার রাস্তাটা হচ্ছে যে গোয়েন্দারা তাকে যে তথ্যটা দিচ্ছে, তারপরে তিনি যে তথ্যটা পাচ্ছেন তার উপরে বেস করে একজন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন। আমি আপনাকে হলফ করে বলতে পারি যে গোয়েন্দা তথ্যগুলোতে তার এই জামাতি সংশ্লিষ্টতা, জামাতের প্রতি তার এই ভালোবাসাটা ওই রিপোর্ট গুলোতে ছিল না। ঠিক, মানে কোথাও একটা মিস হয়ে গিয়েছে। লম্বা কারণও আছে, হয়তোবা কোনোদিন আমি যদি বলি তাহলে বলবো, এটা আপনি তুলে রাখলাম আপনার জন্য। তবে আমি এটা নিশ্চিত হয়েছি যে গোয়েন্দা রিপোর্ট গুলোতে উনার সততা, ট্র্যাক রেকর্ড, ক্যারিয়ার এগুলো সবসময় ছিল, ফলে সেটার উপরে বেস করে এখন প্রধানমন্ত্রী যদি উনাকে পলিটিক্যালি নিয়োগ দিত তাহলে তো আজকে প্রশ্নবিদ্ধ হতো। কিন্তু একটা প্রশ্ন এখান থেকে উঠে আসছে দাদা, আমি জানি না কতটা সত্যতা রয়েছে এই প্রশ্নটার, যে ওয়াকারুজ্জামান তিনি নাকি রাষ্ট্রপতি হতে চাইছেন এবং একটা মহল থেকে নাকি সেটা দাবি উঠছে, এই খবরটা কি সত্যি? আমি এখনো পর্যন্ত এই ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত না। তবে আপনার এই দাবিটা নিয়ে তখনই কথা বলবো যদি ধরেন এই যে ডিসেম্বরের ইলেকশনের কথা হচ্ছে, ডিসেম্বরের ইলেকশন না হলে ওয়াকারের হয়তোবা অন্য একটা রূপ দেখা যেতে পারে বলে আমার ধারণা। এবং 1982-তে এরশাদ যেভাবে প্রথম এক বছর সেফ খেলেছে আপনার জেনারেল জিয়ার মৃত্যুর পর, বা তাকে তো খুন করে ফেলা হয়েছিল 30 মে 1981-এ। এখন যিনি বিএনপির প্রতিষ্ঠাতা বা বেগম খালেদা জিয়ার হাজবেন্ড, জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পর জেনারেল এরশাদ কিন্তু 1 year টাইম নিয়েছে। সেই সময় সত্তার এসেছিল, নানান ধরনের গোলমালের মধ্য দিয়ে তখন যাচ্ছিল। তো অনেকেই আমাকে বলছে যে ওই পরিস্থিতিটার মতো একটা সম্ভাবনা হলেও হতে পারে যদি ইলেকশন নিয়ে কোনো ধরনের ধানাই পানাই বা কোনো ধরনের এই ধরনের চিন্তা ভাবনা করা হয়, যেটা কিন্তু ইউনুসদের পক্ষ থেকে একটা বল উঠেছে। আমি জানি না আপনার কানে এটা এসেছে কিনা, এইটা আপনাদেরকে একটু বলে রাখা ভালো। সেটা হচ্ছে যে ইউনুসকে আগামী 5 বছর রেখে দেওয়া হোক, প্রধানমন্ত্রী করা হোক, এই ধরনের কথাবার্তা বলা হোক। ছাত্রদের যে নতুন পার্টি সেখান থেকে দাবি উঠেছে। এটা কিন্তু ইউনুস সেন্টারের একটা পিআর এর অংশ। আচ্ছা, ইউনুস সেন্টার প্রথমে একটা বাড়ি দিয়ে দেখে, মার্কেটে একটা খাবার এনে দেখে যেটা কেমন চলে, এরপর এটা নিয়ে সমানে পিআর করতে থাকে। এবং আপনাকে একটা জিনিসও জানিয়ে রাখা ভালো যে ইউনুস সেন্টার কিন্তু এখন আর শুধু ইউনুস সেন্টার নেই, ইউনুস সেন্টার হয়েছে এখন একটা, ওইখানে প্রায় 100 জনের মতো স্কিলড সাইবার যারা কাজ করে ইন্টারনেটে, তারা এই প্রোপাগান্ডার কাজগুলো করে, নানান ধরনের পেজ খুলে, নানান ধরনের প্রোফাইল খুলে তারা এই কাজগুলো করে যাচ্ছে। তাদের একটা হিউজ নেটওয়ার্ক আছে এবং দেশের বাইরে, বিশেষ করে ফ্রান্সে তাদের বেশ বড়সড় একটা অফিসও করেছে। দেশের বাইরে থেকেও তারা করছে হিউজ ইনভেস্টমেন্ট। সে কথায় আসে, কিন্তু এটা মাথায় রাখবেন যে এই এখন যে দখলদার বাহিনী, তাদের ইলেকশন করার খুব একটা যে ইচ্ছা আছে সেটা আমি মনে করি না। এবং ওয়াকারুজ্জামান চাইছেন ইলেকশনটা যাতে হয়। ওয়াকারুজ্জামান চাইছেন ঘটনা ঘটলে আপনি যেটা বলেছেন, ওয়াকারের একটা অন্যরকম মূর্তি বা অন্যরকম রূপ দেখা যেতে পারে বলে আমার মনে হয়।
বেশ, অনেক ধন্যবাদ দাদা। অনেকগুলো ইঙ্গিত আজকে আপনি এই আলোচনায় দিলেন ওয়াকারুজ্জামান সম্পর্কে, বেশ কতগুলো ইঙ্গিত আজকে একদম স্পষ্ট হলো, যদিও আপনি সেইগুলো সম্পর্কে বিস্তারিত যতটুকুনি জানালেন সেখান থেকে মনে হয় একটা স্পষ্ট আভাস পাওয়া গেল। অনেক ধন্যবাদ। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন, তার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎ পরিকল্পনা কি, কোন দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি, সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। প্রত্যেকটা আপডেট, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা এভাবেই পৌঁছে দেবো আপনাদের কাছে।